नमस्कार 2024 মহরণ আমরা নদিয়া নবদ্বীপ ধামে ছিলাম। এই গোটা সেগমেন্টার বিজ্ঞাপন সংস্থা কল্পতরু নার্সিং হোম 104 আরবি ঘোষ রোড নারকেল বাগান মোড় খোসবাগান বর্ধমান। ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট। আমরা ঘুরতে ঘুরতে আজকে হাওড়া জেলার উলুবেড়িয়াতে রয়েছি। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমরা রয়েছি, মেন পয়েন্টে দাঁড়িয়ে আছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই পাতাটা কি। এই পাতার বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হয় হোগলা পাতা। এটা অবশ্যই আসবো তার বিবরণে। তার আগে এই জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের একটু ইতিহাসটা একটু আমরা পিছনের দিকে তাকাতে চাইছি। রাজনৈতিক যে ইতিহাস সেটা এখানে কতটা সুবিস্তৃত গোটা দেশের ক্ষেত্রে তা আমরা কয়েকজনের নাম আমরা পড়ে দেবো, যারা অতীতে এখান থেকে লোকসভায় নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন। বিভিন্ন মানুষের প্রতিনিধিত্ব তারা করেছেন। জনগণের যে সমস্ত ন্যূনতম দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা আওয়াজ তুলেছেন লোকসভাতে। স্বাধীনতার পর 1952 থেকে 1957 সাল পর্যন্ত 1952 থেকে 1957 সাল পর্যন্ত 5 বছরে 70 রান তিনি কংগ্রেসের এমপি ছিলেন। 1957 থেকে 1962 অরবিন্দ ঘোষাল মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। 1962 থেকে 1967 পূর্ণেন্দু খান তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন কংগ্রেসের। 1967 থেকে 1971 জে কে মণ্ডল তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সাংসদ ছিলেন কংগ্রেস থেকে। 1971 থেকে 1977 শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য যিনি সিপিআইএম। 1977 থেকে 1980 শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য। 1980 থেকে, যেটা খুব উল্লেখযোগ্য, 1980 থেকে 1984 হান্নান মোল্লা সিপিআইএমের প্রথমবারের সাংসদ হন। 1984 থেকে 1989 হান্নান মোল্লা সিপিআইএমের দ্বিতীয়বারের সাংসদ। 1989 থেকে 1991 হান্নান মোল্লা তৃতীয়বারের জন্য সিপিএমের তরফ থেকে তিনি সাংসদ হন। 1991 থেকে 1996 হান্নান মোল্লা পুনরায় নির্বাচিত হন চতুর্থবারের জন্য। 1996 থেকে 1998 হান্নান মোল্লা আবার নির্বাচিত হন ষষ্ঠবারের জন্য। 2004 থেকে 2009 হান্নান মোল্লা সিপিএমের সপ্তমবারের জন্য তিনি লোকসভায় প্রতিনিধিত্ব করেন এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। তারপর 2009 থেকে 2014 সুলতান আহমেদ তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করে জিতেছিলেন, মানুষের ভোটে জিতেছিলেন। 2014 থেকে 2017 কারণ তার মৃত্যুর পর এখানে উপনির্বাচন করতে হয়, অর্থাৎ 2017-তে তার মৃত্যুর পর তার সহধর্মিণী 2018 থেকে 2019 পর্যন্ত সাজদা আহমেদ, যিনি তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট হন। 2019 থেকে কন্টিনিউ, এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। এই হলো হচ্ছে পরম্পরায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের 1952 থেকে 1980 দশক, 90 দশক, 2000, 2024-এর লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হতে বাকি। কারা কারা ছিলেন তার হচ্ছে বিবরণ। আমরা নবদ্বীপ ধামের সঙ্গে এই জেলার কম্পেয়ার করব না, কম্পেয়ার না করাই উচিত। প্রথমে বলে নিই, এই জেলায় একসময় বামপন্থীদের গড় ছিল। সপ্তমবারের সাংসদ ছিলেন হান্নান মোল্লা। তারপরে পরিস্থিতি পরিবর্তন হয় তৃণমূল কংগ্রেসের। এখানে সুলতান আহমেদ দুবার সাংসদ, তারপর তার ওয়াইফ তার মৃত্যুর পর তৃণমূল কংগ্রেস তারা এখানে লোকসভা নির্বাচনে জয়ী হন। প্রশ্ন অনেকে করছেন 2024-এ কী হবে, 2024-এর হাওয়া কি সত্যি বদল হবে? আমরা উলুবেড়িয়াতে যে কটা অঞ্চল ঘুরে যা দেখলাম, এখানে শাসক দলের পাল্লা ভারী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে জয়ের যে ব্যবধান বাড়িয়ে দেবে, কারণ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সে কথা বলছে। এক এক জেলার এক একটা চরিত্র। পাশেই রয়েছে
রূপনারায়ণ নদী, তার কিছুটা দূরে রয়েছে গঙ্গা, অর্থাৎ নদীমাতৃক এলাকা, যেখানে হোগলা পাতা খুব বিখ্যাত। এই হচ্ছে হোগলা পাতা, যেটা পেকে যায়, যেটা থেকে তৈরি হয় মাদুর, মড়াই, গ্রামে ধান ঝাড়ার কুলো, এরকম বেশ কিছু ধানের টোল বলা হয় থাকে, এবং তৈরি করেন শিল্পীরা। প্রায় 3000-এর মতো এখন অবধি অফিসিয়ালি যা হিসেব, তাতে এখানে মানুষ কাজ করেন। একটু বলে নিই ইন্ডাস্ট্রি সম্পর্কে। এটা কুটির শিল্পের তালিকা এখনও সংযোজিত হয়নি, আমরা তথ্য কেটে সেটা পেলাম, যার ফলে এখানে হোগলা পাতার সঙ্গে যুক্ত শিল্প এবং শিল্পী তারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের কাছ থেকে তারা সুদ সেয়াতে পাচ্ছেন না। এটা শাসক দলের কাছে তারা বারবার করে জানিয়েও লাভ হয়নি কিছু। তাই ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই হোগলা পাতার মাদুর এবং মাদুর, ধানের টোল, বিভিন্ন ধরনের যা সারা ভারতবর্ষে যার বাজার রয়েছে, কিন্তু এখানে শিল্পীরা ক্রমশ, অর্থাৎ শ্রমিক যারা কাজ করেন, তারা গুমড়ে গুমড়ে প্রতিদিন অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে রয়েছেন। কেন? যেহেতু তারা ব্যাংকের ঋণ তারা পাচ্ছেন না, বা লোন যাকে বলা হয়, পাচ্ছেন না। মাঝখানে মহাজন, মাঝখানে মধ্যভোগী, যাদের কাছ থেকে চড়া হারে, চড়া সুদে টাকা নিয়ে তারা এই মাদুর শিল্প বা অন্যান্য এই সামগ্রী হোগলা পাতা দিয়ে যেটা তৈরি হয় সেটা বিক্রি করে। যেটুকু আয় তারা করেন, তাতে তাদের জীবনবোধের, স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে অর্থনৈতিক গতি প্রকৃতি পরিবর্তন হয় না রূপনারায়ণ নদীর স্রোতের মতো বা গঙ্গার স্রোতের মতো। তাই এখানকার যারা অগণিত মানুষের, উলবেড়িয়ার প্রান্তিক অঞ্চলগুলোতে, দামোদরপুর, বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরছিলাম, তারা বলছেন যে সরকারের তরফ থেকে, এখানে রাজ্য সরকারের তরফ থেকে যে উদ্যোগের কথা বলা হচ্ছিল সেটা তাদেরকে স্পর্শ করতে পারেনি। এ প্রশ্নের জবাব তারা খুঁজছেন। তবুও তারা নির্বাচনে এ রাজ্যের তৃণমূল কংগ্রেসকে আবার নির্বাচিত করতে পারে, এখানকার যিনি প্রার্থী হন না কেন। কারণ হচ্ছে এখানে মাইক্রো লেভেলে যে সমস্ত কাজকর্মের কথা বলছেন অনেকে, অনেক বছর হয়েছে। উলবেড়িয়া অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানে লজিস্টিক হাব রয়েছে, এবং সবথেকে যেটা বড় ব্যাপার, জরিপ শিল্প, যেটা মুম্বাই, নাসিক, বিভিন্ন জায়গাতে এর কদর রয়েছে এই জরিপ শিল্পের। তার বাজারটাও ক্রমশ নিম্নমুখী হচ্ছে বিভিন্ন আর্থিক কারণে। তা সত্ত্বেও রাজনৈতিকভাবে পাশাবাদরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পাশা উল্টে দিতে পারে ভারতীয় জনতা পার্টিকে। 42-এর যে লড়াই চলবে পশ্চিমবঙ্গে, দেশের পার্সপেক্টিভে আলোচনা করা দরকার নেই। উলবেড়িয়ার বর্তমান রাজনৈতিক অবস্থান অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষে। হাওয়া বইছে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, সেটা আমরা অন্তত অনুভব করতে পেরেছি। কারণ যেহেতু সারা বাংলা ঘুরছি, তাই সাংবাদিকতার অবজারভেশন থেকে এটুকু ঘ্রাণ শক্তি আমাদের আছে, শ্রবণ শক্তি আছে, বা দৃষ্টিশক্তি আছে, যেটা থেকে আমরা অনুভব করতে পারি যে আগামী নির্বাচনে পাল্লা ভারী কোন দিকে। শাসক বনাম বাম, শাসক বনাম ভারতীয় জনতা পার্টি। এখানে লড়াই হবে শাসক বনাম বিরোধী। তারা জোট করবে কিনা বাম কংগ্রেসে তো এখন অনেক দূরের স্বপ্ন। এখনও সেরকম মেঘ রূপনারায়ণ নদীর ওপরে এখনও ঘনায়িত হয়নি বা ধোঁয়ায়িত হয়নি। আরেকটা যেটা অভিযোগ এখানে মানুষ করছেন, উলবেড়িয়ার ভারত বিখ্যাত ব্যাডমিন্টন শাটলকক শিল্প কাঁচামালের অভাবে ধুঁকছে। অর্থাৎ ব্যাডমিন্টন শাটলকক কাঁচামাল যা ধুঁকছে, যার বাজার দর এক সময় ছিল, এর কারণ হচ্ছে সাদা হাঁস পালন উৎপাদনের গতিপ্রকৃতি বাড়েনি, আর ওই পালক থেকেই শাটলকক তৈরি হয়, যেটা না থাকার কারণে, অপ্রতুলতার কারণে এই ব্যাডমিন্টন শাটলককের যে ইন্ডাস্ট্রিটা, সেটাও এই মুহূর্তে নিম্নমুখী। অনেক দশক আগে, লম্বা ইতিহাস এত বলার দরকার নেই, বহু যুগ আগে থেকে হাওড়া জেলা বরাবরই শিল্প নগরী হিসাবে খ্যাত। বান স্ট্যান্ডার্ড, গঙ্গার পার, প্রচুর জুট মিল রয়েছে এখানে, যে জুট মিলের উপরে হাজার হাজার মানুষ কর্মসংস্থানের তাগিদে তারা বিভিন্ন সময়, কেউ বাউরিয়া হতে পারে,
কেউ উদয়নারায়ণপুর হতে পারে, কেউ পাঁচলায় হতে পারে, বিভিন্ন জায়গায় গঙ্গা তীরবর্তী অঞ্চলে, একদিকে হাওড়া, উল্টো দিকে হুগলি, এখানে প্রচুর পাট শিল্প, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রি, জুট মিলটা যেটা মেইন ইন্ডাস্ট্রি ছিল, অনেক জুট মিল এখানে বন্ধ হয়েছে বিভিন্ন মালিকের দোদুল্যমান পরিস্থিতির কারণে। কখনো কখনো তালাবন্দি হয়ে পড়ে থাকে এই জুট মিলের বিভিন্ন কারখানাগুলো, তখনই কর্মহীন শ্রমহীন হয় এখানকার কায়িক শ্রমের সঙ্গে যুক্ত যারা জুট মিলের কর্মচারী তারাও। তা সত্ত্বেও আমরা কেন বলছি যে হাওয়া ঘুরছে? আমরা বলছি অভিজ্ঞতায়, আমরা বলছি যে মানুষ এখানে বলছে, মানুষ এখানে দুর্নীতির কথাও বলছে, মানুষ বলছে যে এখানকার ছেলেমেয়েরাও, তারা মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা, তারা এখনও ধর্নায় আছেন। ফলে আমরা গোটা বাংলা জুড়ে যে পরিস্থিতি দেখার চেষ্টা করছিলাম, তা উলুবেড়িয়া তার ব্যতিক্রম নয়। তাই 7 বারের সাংসদ অর্থাৎ ক্ষমতার সিংহাসনে কোনোদিন কেউ দীর্ঘদিন থাকতে পারেন না। আমরা কেন কনফিডেন্টলি বলতে পারছি যে এখানকার এলাকার পরিবেশ পরিস্থিতি, এখানকার ক্ষুদ্র কুটির শিল্পের যে বাজার যেভাবে সমৃদ্ধ হওয়ার কথা ছিল, পাশেই পূর্ব মেদিনীপুর, এই রাস্তা মেন রাস্তা, যেখান থেকে যাওয়া যায় দীঘা, যেখান থেকে যাওয়া যায় খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিস্তীর্ণ এই মেন কানেক্টর উলুবেড়িয়া। তাই এখানকার যে ভোটারদের একটা বৃহৎ অংশের মাইনরিটি আছে, যেটার উপরে তৃণমূল কংগ্রেসে মনে করছেন এবার যে দে আর কনফিডেন্ট। বাট এটা কি সত্যি যে মাইনরিটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে, নাকি এই ভোটটা ভাগ হয়ে যাবে? সেটা পরে ঠিক হবে। এখানে আইএসএফের একটা প্রভাব রয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন গ্রামের ভেতরে রয়েছে। তাই সামগ্রিকভাবে নদিয়ার চরিত্রের সঙ্গে হাওড়ার চরিত্রটাকে এক করলাম না এ কারণেই, কিন্তু এটা ঘটনা হাওড়ায় উলুবেড়িয়াতে অনেক জুট ইন্ডাস্ট্রি উলুবেড়িয়া লোকসভার মতো যে কটি বিধানসভা পরে বন্ধ হয়েছে। লজিস্টিক হাব হয়েছে ঠিক, এখানে বেশ কিছু জুয়েলারি পার্কের কথা বলা হচ্ছে ঠিক, আইটি ইন্ডাস্ট্রি সে অর্থে হয়নি। বেশ কিছু মাঝারি শিল্পের কথা বলা হচ্ছে, সেটা হয়েছে বলছে। সব যদি হয়ে থাকে তাহলে মানুষের এই প্রত্যাশার পারদ ক্রমাগত বাড়ছে কেন? বেকারত্বের জ্বালায় জ্বলছে কেন এখানকার মানুষ? এই প্রশ্নটা করছে। আসলে রাজনীতি বড় মধুর, কখনো কাছে বা কখনো দূরে। তাই ক্ষমতার বলয়ে যে রিং হয়, যা আমরা সার্কাসে দেখে থাকি, বা রিং কখনো কখনো মাদারি খেলায় দেখি, রিংয়ের উপর দিয়ে জাম খেতে খেতে গিয়ে তার লক্ষ্যে পৌঁছায়, তেমনি পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক সত্তায় যারা এখানে প্রতিদিন বসে বসে প্রতিশ্রুতি দিচ্ছেন বা দেন, যারা শাসক হোক বিরোধী হোক, তারা কখনো কি ভাবেন উলুবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের হোগলা শিল্পের শ্রমিকরা বাজার সে অর্থে পাচ্ছে না, মাঝখানে মধ্যভোগীরা ভোগ করে তারা লুটে নিয়ে চলে যাচ্ছেন? কেন ক্ষুদ্র কুটির শিল্পের তালিকায় সংরক্ষিত হলো না এই প্রশ্ন উঠছে। ব্যাডমিন্টন শাটলককের অবস্থা, এখানে যে কাঁচা মাল সে অর্থে পাওয়া যাচ্ছে না। এগুলো ইস্যু, এগুলো নিত্য জীবনের ইস্যু। এইগুলো তো নির্বাচনে আসবেন তৃণমূল কংগ্রেস, শাসক দল, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সবাই বলবেন আমরা এখানকার সামগ্রিক অর্থসামাজিক প্রেক্ষাপট উন্নতি ঘটিয়ে দেবো। কিন্তু 7 বারের এমপি ছিলেন এখানে হান্নান মোল্লা সাহেব, তিনি কতটা অগ্রগতির জায়গায় পৌঁছে দিয়েছেন? যদি পৌঁছে দিতেন তাহলে অভাব অভিযোগগুলো উঠতো না। আমি বামপন্থীদের আক্রমণ করছি ভাবা কারণ নেই। আমি জানি একটা উন্নয়ন করতে গেলে একটা অনেকটা সময় লাগে, কিন্তু 7 বারের এমপি মানে অনেকটা বছর। তাই পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস তারা এখানে যখন ক্ষমতা দখল করতে পেরেছে বা ধরে রাখতে পেরেছে, সুলতান আহমেদ 2 বারের, তার মৃত্যুর পর সাজদা আহমেদ তার ওয়াইফ 2 বার, তাহলে এই গুমড়ে কান্না আসছে কেন? বিভিন্ন প্রান্তিক স্তরের মানুষ, এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা, তারা বলছে এখন আমরা স্কলারশিপটা পাইনি কেন? তারা বলছেন এখানকার মানুষরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মধ্যে যে কটি আছে, তারা বলছেন যে এখানে শ্রমজীবী মানুষরা আছেন, বাধ্য হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন কাজের পরিপ্রেক্ষিতে কেন? এই প্রশ্ন বাউরিয়ার বিভিন্ন জুট মিল হতে পারে, পাঁচলায় হতে পারে, বাগনান হতে পারে, উলুবেড়িয়া হতে পারে। সামগ্রিকভাবে যে পরিস্থিতির ছবি আমরা দিয়ে চোখে পরখ করলাম,
তার বাস্তবতা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তাই আমরা পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, কিন্তু এটা ঘটনা হরপ করে বলতে পারি 2024 লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করে দেবে। কারণ এখানকার পালস, এখানকার হাওয়া সে কথা বলছে। অভিযোগ আছে, শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, শাসকের বিরুদ্ধে টেট সহ চাকরির দুর্নীতির অভিযোগ আছে। তা সত্ত্বেও মানুষের ন্যূনতম চাহিদার প্রত্যাশার কথা আছে। এখানকার শ্রমজীবী মানুষের চাহিদার কথা উঠে এলেও এবারের 2024 লোকসভা নির্বাচনে শেষ বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়াতে করবে, এটা হরপ করে আমরা বলতে পারি। তাই শ্রদ্ধায় আপনারা যেটা আমাদের যেটা বিশ্লেষণ সেটা নিশ্চয়ই শুনলেন। আমরা ওটা অনুষ্ঠানটির বিজ্ঞাপন সংস্থা কল্পতরু নার্সিংহোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান, ঘোষবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট, বর্ধমান। আবার দেখা হবে অন্য কোনো জেলায়। নমস্কার, আমি নয়ন রায়।